সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে ধীরে ধীরে জমে ওঠা শক্তির ভারসাম্যহীনতা, পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন এবং কূটনৈতিক আস্থার অভাব একসঙ্গে মিলিত হয়ে নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। আর এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের খসড়া প্রতিবেদনে চীনের ICBM মোতায়েন সংক্রান্ত যে তথ্য উঠে এসেছে তা সহজ ভাষায় ব্যাখ্যা করলে বোঝা যায় যে বিষয়টি কেবল একটি দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির খবর নয়, বরং পুরো বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনার সঙ্গে গভীরভাবে জড়িত। পেন্টাগনের দাবি অনুযায়ী চীন তার উত্তরাঞ্চলে, বিশেষ করে মঙ্গোলিয়া সীমান্তের কাছে নতুন করে নির্মিত ক্ষেপণাস্ত্র সাইলো এলাকায় 100টিরও বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM বসিয়েছে, যেগুলোর বড় একটি অংশ DF-31 শ্রেণীর কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। এই ক্ষেপণাস্ত্রগুলো এমনভাবে ডিজাইন করা যে খুব অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণ করা যায়, দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম এবং সাইলোতে থাকার কারণে শত্রুপক্ষের জন্য এগুলো আগেভাগে ধ্বংস করা কঠিন। সহজভাবে বললে চীন এমন একটি ব্যবস্থা তৈরি করছে যাতে কেউ যদি প্রথমে আঘাত হানে তবুও চীনের হাতে প্রতিশোধ নেয়ার মতো পর্যাপ্ত শক্তি থাকে। আগে চীন দীর্ঘদিন ধরে বলে আসছিল যে তারা ন্যূনতম প্রতিরোধ নীতিতে বিশ্বাস করে, অর্থাৎ যতটুকু দরকার ততটুকু পারমাণবিক অস্ত্রই তাদের জন্য যথেষ্ট। কিন্তু বাস্তবে এখন দেখা যাচ্ছে যে এই নীতির ব্যাখ্যা ধীরে ধীরে বদলে যাচ্ছে। কারণ এত বড় সাইলো নেটওয়ার্ক তৈরি করা এবং শত শত ICBM মোতায়েন করা মানে কেবল প্রতিরোধ নয়, বরং একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী কৌশলগত শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। পেন্টাগনের হিসেব অনুযায়ী 2024 সালে চীনের হাতে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল 600-র কিছু বেশি, যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় এখনও কম হলেও বৃদ্ধির গতি খুব দ্রুত। এবং এই ধারা অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে এই সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে। সাধারণ পাঠকের জন্য বিষয়টি বোঝার উপায় হলো, যখন কোনো দেশের হাতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ে তখন সেই দেশের উপর সামরিক চাপ প্রয়োগ করা আরও কঠিন হয়ে যায়, কারণ প্রতিপক্ষ জানে যে কোনো বড় সংঘর্ষ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। চীন বলছে তারা আত্মরক্ষামূলক নীতি অনুসরণ করছে, নো ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী এবং কোনো অবস্থাতেই আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। কিন্তু অন্য দেশগুলো চোখে এই দ্রুত সম্প্রসারণ সন্দেহের জন্ম দিচ্ছে, বিশেষ করে যখন একই সঙ্গে চীন অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মনে করছে চীন যদি সত্যি কেবল আত্মরক্ষার জন্য অস্ত্র বাড়াতো তাহলে স্বচ্ছতা ও আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে এতটা অনীহা দেখাতো না। অন্যদিকে চীনের যুক্তি হলো, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে যেখানে হাজার হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে, সেখানে চীনের তুলনামূলকভাবে কম সংখ্যক অস্ত্র নিয়ে তাদের একই টেবিলে বসতে বলা অন্যায্য। এই মতবিরোধের কারণে কার্যকর কোনো অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো গড়ে উঠছে না। এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে। এই চুক্তি ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শেষ কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, যা উভয় দেশকে নির্দিষ্ট সংখ্যার বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে দিত না। এর মেয়াদ শেষ হয়ে গেলে বড় শক্তিগুলোর উপর আর কোনো বাধ্যতামূলক সীমা থাকবে না, ফলে অস্ত্র প্রতিযোগিতা নতুন করে জোরালো হতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে একটি ত্রিমুখী পারমাণবিক প্রতিযোগিতা শুরু হতে পারে, যেখানে প্রত্যেকে নিজেদের নিরাপত্তা বাড়ানোর নামে আরও বেশি সমরাস্ত্র তৈরি করবে, কিন্তু বাস্তবে এতে সবারই নিরাপত্তাই কমে যাবে। এই বড় কৌশলগত ছবির ভেতরে তাইওয়ান প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, চীন মনে করছে 2027 সালের মধ্যে তারা তাইওয়ান নিয়ে সম্ভাব্য যুদ্ধে জয়ী হওয়ার মতো সামরিক সক্ষমতা অর্জন করতে পারবে। চীন তাইওয়ানকে তার নিজের ভূখণ্ডের অংশ মনে করে এবং কখনোই শক্তি প্রয়োগের সম্ভাবনা পুরোপুরি বাদ যায়নি। সহজ ভাষায় বললে চীন এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে তাইওয়ান নিয়ে কোনো সংঘর্ষ হলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করার আগে বহুবার ভাববে, কারণ ঝুঁকি হবে অত্যন্ত বড়। এই কারণেই পারমাণবিক অস্ত্রের পাশাপাশি চীন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী, বিমান বাহিনী ও সাইবার সক্ষমতা একসঙ্গে বাড়াচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে চীন এমন সামরিক বিকল্প বিবেচনা করছে যার মাধ্যমে তারা ১৫০০ থেকে ২০০০ নটিক্যাল মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। অর্থাৎ সম্ভাব্য সংঘর্ষ কেবল তাইওয়ানের আশেপাশে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এই সামরিক প্রস্তুতির পাশাপাশি চীনের ভেতরেও বড় পরিবর্তন চলছে। প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছেন, যার বড় একটি অংশ পিপলস লিবারেশন আর্মি এবং রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্য করে। গত ১.৫ বছরে অন্তত ২৬ জন শীর্ষ ও সাবেক প্রতিরক্ষা শিল্প কর্মকর্তা তদন্তের মুখে পড়েছেন বা পদচ্যুত হয়েছেন। এই অভিযানের ফলে স্বল্প মেয়াদে অস্ত্র কেনা ও সামরিক প্রকল্পে কিছুটা ধীর গতি এসেছে। এমনকি পারমাণবিক বাহিনীর প্রস্তুতিতেও সাময়িক প্রভাব পড়তে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এর লক্ষ্য হল সেনাবাহিনীকে আরও শৃঙ্খলাবদ্ধ, দক্ষ এবং আধুনিকায়ন করা। যদিও দুর্নীতি বিরোধী অভিযানের কারণে চীনের বড় সামরিক কোম্পানিগুলোর আয় কমেছে, তবুও ৩ দশকের ধারাবাহিক প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির ফলে গবেষণা ও উন্নয়নের কাজ থেমে যায়নি। একই সময় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও এই বৈশ্বিক পরিস্থিতিকে প্রভাবিত করছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রকে আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার পথে নিতে চান, যা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর বড় ধাক্কা আসতে পারে। যদিও এখনো এটি স্পষ্ট নয় যে কিভাবে বা আদৌ এটি বাস্তবায়িত হবে কিনা, তবু এই বক্তব্যই দেখায় যে যুক্তরাষ্ট্রের ভেতরও পারমাণবিক নীতি নিয়ে মতভেদ রয়েছে। ট্রাম্প ও জো বাইডেন উভয়ই কোনো না কোনোভাবে চীন ও রাশিয়াকে নিয়ে নতুন ত্রিপাক্ষিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির কথা বলেছেন, কিন্তু বাস্তবে চীনের অনীহা, রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাস এই ধরনের উদ্যোগকে এগোতে দিচ্ছে না। সবকিছু মিলিয়ে সহজভাবে বলা যায় চীনের আইসিবিএম মোতায়েন ও পারমাণবিক সম্প্রসারণ একটি বড় বৈশ্বিক প্রবণতার অংশ, যেখানে বিশ্ব ধীরে ধীরে একটি নতুন ঠান্ডা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এটি আগের মতো দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একাধিক শক্তির মধ্যে ছড়িয়ে পড়া, প্রযুক্তি নির্ভর এবং অনেক বেশি অনিশ্চিত। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হল কূটনীতির অভাব এবং অস্ত্রের উপর অতিরিক্ত নির্ভরতা। কারণ ইতিহাস দেখিয়েছে যে যত বেশি অস্ত্র তত বেশি ভুলের সুযোগ, আর একটি ভুল সিদ্ধান্ত বা দুর্ঘটনায় ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই পেন্টাগনের এই প্রতিবেদনকে শুধু চীনের বিরুদ্ধে অভিযোগ হিসেবে না দেখে একটি সতর্ক বার্তা হিসেবে দেখা জরুরি, যা বিশ্বকে মনে করিয়ে দেয় যে কার্যকর সংলাপ, স্বচ্ছতা ও নতুন ধরনের আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো ছাড়া এই প্রতিযোগিতার পথ শেষ পর্যন্ত নিরাপত্তা নয়, বরং আরও বড় অনিশ্চয়তা ও ঝুঁকির দিকেই নিয়ে যেতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।